বাস ফিলিং স্টেশনে থামতেই মাহফুজ অবনীকে ডাকে। সাড়া না দিয়ে অবনী কয়েক সেকেন্ড মোচড়ামুচড়ি করে আবার গভীর নিদ্রায় তলিয়ে গেল। ঘুমের মাঝেই দৃঢ়ভাবে আঁকড়ে ধরে মাহফুজের কলার। শব্দহীন হাসে মাহফুজ। এলোমেলো অবিন্যস্ত চুলগুলো কানের উল্টো পিঠে গুজে আবারও ডাকে, অবনী। বার কয়েক ডাকতে পিটপিট করে চোখ মেলে তাকায় অবনী। বুঝার চেষ্টা করল ঠিক কোথায় আছে। মাথা ভার হয়ে আছে তার। অনুভব করল কিছু একটা খুব করে ধরে রেখেছে সে। আর চোখে চোখ চাইল সেদিকে। নজরে এলো দুটো শার্টের বোতাম আর কলার। মস্তিষ্ক জানান দিল কোনো এক পুরুষের বুকে লেপ্টে আছে সে। মানুষটাও তাকে সযত্নে আগলে রেখেছে। ব্যাপারটা বোধগম্য হতে ছিটকে সরে এলো। রিনরিনে গলায় বলল, সরি। জবাব দেয় না মাহফুজ। ক্ষণকাল নীরব থেকে বলে উঠল, ওয়াশরুমে যাবি? গেলে চল। হাত মুখেও পানির ঝাপটা দিবি, ভালো লাগবে। উঠে দাঁড়ায় অবনী। একটু ওয়াশরুমে গেলে শরীর হালকা হতো। মোটামুটি অনেক যাত্রী নেমেছে বাস থেকে। অবনীও নামল। আর তার পিছু পিছু মাহফুজ। অবনী আর্স্ট চোখে এক নজর মাহফুজকে দেখে নত স্বরে বলে, তোমায় তো আমি একেবারে নোংরা করে ফেলেছি। নিজের হাতের দিকে তাকায় মাহফুজ। শার্টের হাতা ফোল্ড করে রাখলেও বমির দাগ স্পষ্ট। প্যান্টেও পড়েছে কিছুটা। অধর প্রশস্ত হয় তার। অবনীকে অপ্রস্তুত করার জন্য রোগর গলায় বলে, ভবিষ্যতের জন্য প্র্যাকটিস করে নিচ্ছি। আল্লাহ চাইলে কোনো একসময় রাত বিরাতে আমার এসব পরিষ্কার করতে হবে। আগে থেকে দক্ষ হয়ে থাকা ভালো না? কথার ভাবার্থ বুঝল না অবনী। সরু চোখে তাকিয়ে রইল মাহফুজের দিকে। ক্ষণিক পরে কথাটার আসল উদ্দেশ্য মস্তিষ্ক বুঝতে পেরেই সে তড়িঘড়ি করে ওয়াশরুমে ঢুকে পড়ে। 10টার কাঁটা ছুঁই ছুঁই। রৌদ্রের প্রখরতা বাড়ছে ক্ষণে ক্ষণে। গন্তব্যে এসে বাস থামল। নিজ জেলায় এসে বড় একটা নিঃশ্বাস ফেলে অবনী। চোখ বন্ধ করে নিল মুহূর্তেই। এখন কেমন লাগছে শরীর? বাকি পথটা যেতে পারবি? চল আগে কিছু খেয়ে নিবি? অবনী চট করে জবাব দেয়, আমি সোজা বাড়ি যাব। বাড়ি গিয়ে যা হবার হবে। আশেপাশে নজর বুলায় মাহফুজ। রাস্তার অপর প্রান্তে কয়েকটা ফলের দোকান দেখে ছুটল সেদিকে। আধ ঘন্টার মাঝে ফিরে এলো কয়েক রকম ফল নিয়ে। তুমি এসব কিনেছ কেন? এগুলো কে খাবে? অবনীর প্রশ্নের জবাব দেয় না মাহফুজ। কদম বাড়ায় সিএনজি স্ট্যান্ডের দিকে। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে সেখানেই অনড় রইল অবনী। মাহফুজ পিছু ফিরে তাকায়, বাড়ি যাবি নাকি এখানেই দাঁড়িয়ে থাকবি? এক ছুটে মাহফুজের কাছে এসে দাঁড়ায়। দুজন সমানতালে হাঁটতে লাগল। সিএনজি স্ট্যান্ডে এসে একটা খালি সিএনজিতে বসায় অবনীকে। ড্রাইভারের ভাড়া মিটিয়ে বলে, চাচা সাবধানে যাবেন। এই এলাকার রাস্তাঘাটের যে হাল। অবনীকে উদ্দেশ্য করে বলে, বাড়ি গিয়ে আমায় একটা ফোন করবি। অবনী মাহফুজের মুখের দিকে তাকিয়ে বলে, তুমি যাবে না? না। এতখানি পথ এসে আবার ফিরে যাবে? তুমি গেলে বাবা মাও খুশি হতো। অফিস থেকে হাফ ডে ছুটি নিয়েছি। লাঞ্চের পর উপস্থিত থাকতে হবে। সিএনজি স্টার্ট দেয় ড্রাইভার। মাহফুজ তড়িঘড়ি করে বলে, চাচা চাচা 5 মিনিট, আমি এখনই আসছি। ফিরে এলো তাড়াতাড়ি। হাতে কতগুলো চকলেট। সেগুলো অবনীর হাতে দিয়ে বলে, এগুলো তোর ভাইয়ের। তুমি সহ চলো না। শুকনো হাসে মাহফুজ। যাব সময় হোক। চতুর্থ শ্রেণীর বিজ্ঞান ক্লাস নিচ্ছেন ফাতেমা আমিন। রিডিং পড়াচ্ছেন। এক পলক বাইরের দিকে তাকিয়ে আবারও পড়ায় মনোযোগ দিলেন।
সহসা উনার কপালে ভাঁজ পড়ে। মনে হলো কাউকে দেখেছেন। ঘাড় বাঁকিয়ে দরজায় মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখেই কিংকর্তব্যবিমূঢ় হয়ে গেলেন তিনি। চোখ বড় বড় করে তাকিয়ে রইলেন মেয়ের দিকে। অবনী এক গাল হেসে বলে, বিশ্বাস হচ্ছে না? টলমলে চোখে হাসলেন তিনিও। এবার হচ্ছে। বইটা টেবিলের উপর রেখে পরম মমতায় আগলে নিলেন মেয়েকে। ছোট ছোট ছেলেমেয়েগুলো তাকিয়ে আছে সেদিকে। বলে আসবি না? তাহলে আজ ছুটি নিতাম। তোমাকে চমকে দেওয়ার জন্য দিলাম না। তোর বাবাকে ফোন করছি, এসে তোকে নিয়ে যাবে। মামুনুর রশিদ হাঁক ছেড়ে ডাকেন বাড়িতে যে টুকটাক কাজে সাহায্য করে তাকে। রাফিয়া বউ কোথায় গেলে? দেখো কে এসেছে। রাফিয়া খাতুন বাটা থেকে পান বানাচ্ছিলেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল ছোট্ট আবিদ। বাবার গলা শুনে অবিন্যস্ত পায়ে চলে গেল বাইরে। রাফিয়া খাতুন পান মুখে পুড়ে বলেন, বাপ পাগল পোলা। ঘর থেকে বেরিয়ে এলেন তিনিও। অবনীকে দেখে চিৎকার দিয়ে উঠেন, ও মাগো, তুমি আইবা আগে কইবা না? তোমার পছন্দের সব রাইন্ধা রাখতাম। রাফিয়া খাতুনকে জড়িয়ে ধরে অবনী, ওসব পরে হবে। আগে বলো কেমন আছো? যার চাইর কুলে কেউ নাই, তার তঙ্গ ঘরে একটা ঠাই হইছে। হে কেমনে খারাপ থাকব? ওহ, তোমায় না বলেছি এসব বলবে না। মুখে আঙুল দিয়ে অবনীকে পর্যবেক্ষণ করছে আবিদ। তার কাছে আসছে না দেখে অভিমান করে বলে, বাব্বা, অবন। ভাইয়ের দিকে ফিরে তাকায় অবনী। হাত বাড়াতেই চলে এলো তার কোলে। তার নাকে মুখে হাত বুলিয়ে বলে, অবন। ভাইয়ের গালে টুক করে চুমু এঁকে দিল অবনী। কাপা কাপা গলায় বলে, হ্যাঁ অবন। খেয়ে এসে বিছানায় গা এলিয়ে দিল অবনী। বাজতে থাকল তার মোবাইল। স্ক্রিনে জ্বলজ্বল করছে মাহফুজের নাম। রিসিভ করতে ওপাশ থেকে কাতর কণ্ঠস্বর ভেসে আসল, খেয়েছিস? অবনীর ছোট্ট উত্তর, হুম। সবাই ভালো তো? হুম। অতঃপর দুজনেই নীরব। শুষ্ক ওষ্ঠ ভিজিয়ে নিল অবনী। শান্ত গলায় বলে, তুমি খেয়েছ? না। খাবো। ওহ। অবনী সত্যি করে একটা কথা বলবি? বুক কেঁপে উঠল অবনীর। মাহফুজ ঠিক বলার কথা বলছে বুঝে গেল চট করে। এই ব্যাপারটার মুখোমুখি আর হতে চায় না সে। তড়িৎ গতিতে বলল, মা ডাকছে, পরে কথা হবে। দীর্ঘশ্বাস ফেলে কল কেটে দিল মাহফুজ। শীতকাল না হওয়া সত্ত্বেও ভাপা পিঠা বানানোর আয়োজন করেছেন ফাতেমা আমিন। চুলোর পাশে পিঁড়িতে গরম গরম পিঠা খাচ্ছে অবনী। মামুনুর রশিদ হাত মুখ ধুয়ে এলেন। মেয়ের পাশে পিঁড়ি পেতে তিনিও বসে পড়লেন। আবিদ উঠেনি বাবা? গরম গরম ভাপা পিঠা মুখে পুড়ে নিলেন মামুনুর রশিদ। মুখের পিঠা শেষ হতেই বললেন, জমিদার সাহেব এত তাড়াতাড়ি উঠেন না। কথার ধরনে হেসে ফেলে অবনী। রাফিয়া খাতুনকে উদ্দেশ্য করে বলে, ফুফু পিঠা খাচ্ছ না কেন? পান মুখে দিছি এখন খামু না। বিরক্ত হয় অবনী। ঘুম থেকে উঠে পান খাওয়ার স্বভাবটা তোমার গেল না। খাওয়া শেষ হতেই মামুনুর রশিদ বলেন, চল মা পুকুরে যাই, তোর জন্য মাছ ধরব। খুশিতে চকচক করে উঠে অবনীর চোখ। মুখের পিঠা শেষ করে বলে, তাড়াতাড়ি চলো বাবা, আগে খেয়ে নে। আমার খাওয়া শেষ। আজকের রাতটাই বাড়িতে থাকবে অবনী। আগামীকাল এই সময় আবার ঢাকায় ফিরবে ট্রেনে। ট্রেনের টিকেটও কাটা শেষ। আর যাবে না কখনো বাসে। এইবারে আক্কেল হয়েছে। মেয়ের মাথায় আলতো করে হাত বুলিয়ে দিচ্ছেন ফাতেমা আমিন।
রাতটা পেরোলে আবার মেয়ে দূরে চলে যাবে। বুকটা কেমন জ্বলছে। 2 দিন বাড়িটা কেমন ভরা ছিল। মা মা করে বাড়ি মাথায় তুলেছে মেয়েটা। কালকের পর নীরব হয়ে যাবে। চোখ টলমল করছে অবনীর। 2 দিন চোখের পলকে চলে গেল। তোর ফুফুকে তোকে আদর করে তো? কিছুক্ষণ চুপ থাকে অবনী। মায়ের হাতটা বুকে জড়িয়ে বলে, ওই মানুষটা তোমার মতো স্নেহ না করলে হয়তো আমি ওখানে থাকতে পারতাম না মা। ফুফুর কাছে নিজের 2 ছেলে মেয়ে যেমন আমিও তেমন। আমি যে তার মামাতো ভাইয়ের মেয়ে, কখনো সেই চোখে দেখেনি। সর্বদা সন্তান স্নেহ করে। আবারও মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন তিনি। অবনী। হুম। তপ্ত শ্বাস ফেলে তিনি বলেন, না কিছু না। ফিচেল হাসে অবনী। মা কি জানার জন্য ইতস্তত করছে বুঝল। ভয় পেও না মা। তোমাদের অসম্মান হয় এমন কোনো কাজ করব না। ঢাকায় ফিরেছে অবনী। ফাতেমা আমিন অনেক রকমের পিঠা বানিয়ে দিয়েছেন। নাস্তায় ফাতেমা আমিনের বানানো নকশি পিঠা খাচ্ছে সবাই। খাওয়া শেষ হতেই নাদিয়া রুমে গেল। আফসানা খানম গেলেন রুমে। টেবিলে শুধু অবনী আর মাহফুজ। মাহফুজের মোবাইল রিং হতেই রিসিভ করে সে। লাউডে দিয়ে মোবাইল টেবিলের উপর রাখল। শালা কই তুই? একটু পরেই মিটিং শুরু হবে। খাওয়া থামিয়ে মাহফুজের দিকে তাকিয়ে রইল অবনী। কথার শুরুতে কেউ এসব কথা বলে? চোখে চোখ পড়ে দুজনের। দৃষ্টি নামিয়ে নেয় অবনী। তবে মাহফুজ দৃষ্টি সরাল না। নাস্তা করছি। কতক্ষণ লাগে নাস্তা করতে? হবু শাশুড়ি তার জামাইয়ের জন্য পিঠা বানিয়ে পাঠিয়েছে। একটু সময় নিয়ে খাবো না? কত যত্ন করে বানিয়েছে এগুলো। হতভম্ব হয়ে গেল অবনী। ভ্রু কুঁচকে তাকায় মাহফুজের। ব্যাপারটা অন্য কারো সাথে শেয়ার করেছে ভেবে রাগ বাড়ল তার। রাগে ধীরে ধীরে লাল হয় নাকের ডগা। পিঠা তো নয় যেন অমৃত। রাগে দাঁত কিরমির করতে করতে চলে গেল সে। লাঞ্চ আওয়ারের পর মাহফুজকে কল করে অবনী। হঠাৎ করে অবনীর কল আসায় অবাক হয় মাহফুজ। কল কেটে ব্যাক করে সে। আজ সূর্য কোনো দিকে উঠল? অবনী কিছু না বলে হিস 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 করছে। রেগে আছিস কেন? কেউ কিছু বলেছে? আসবো আমি? অবনী কঠিন গলায় বলল, তুমি একটু বেশি বাড়াবাড়ি করছো না? আহাম্মক হয়ে গেল মাহফুজ। আমি আবার কি করলাম? তোমার এসব কথাবার্তা যে আমার অস্বস্তি বাড়ায় বুঝো না? এটা সামনাসামনি না বলে মোবাইলে বলছিস কেন? নাকি সামনাসামনি বলার সাহস নেই? না নেই। আমি ঢাকা শহরে তোমার সাথে প্রেম করতে আসিনি। পড়াশোনা করতে এসেছি। তো আমায় ভালোবাসলে আমি কি তোর বইখাতা ছিঁড়ে ফেলব? হতাশা মিশ্রিত শ্বাস ফেলে অবনী। মাহফুজের এমন গাছাড়া ভাব তার মোটেও ভালো লাগছে না। একরোখা স্বভাবের ছেলেটা নিজের সিদ্ধান্তে অটল। কিভাবে বুঝাবে সে? রাগে জেদে গলা ফাটিয়ে কাঁদতে ইচ্ছে করছে তার। কড়া ভাষায় কতগুলো কথা বলতে গিয়েও পারে না। গলায় আটকে আসে। মনোমস্তিষ্ক বাধা হয়ে দাঁড়ায়। তুমি বুঝতে চাইছ না কেন? মাহফুজ হাস্যরসাত্মক গলায় জবাব দেয়। তো বুঝা আমাকে। আমি তো বুঝতে চাই। তুই বুঝাবি আর আমি বুঝব। চাপা আর্তনাদ করে অবনী পুনরায় বলে, বেশি বাড়াবাড়ি করলে আমি কিন্তু হলে চলে যাব। মাহফুজ ভাবলেশহীন গলায় বলে, তোর ফুফুকে কি বলে যাবি? ফুফু তোমার ওই পাজি ছেলে আমায় ভালোবাসে। ভালোবাসি ভালোবাসি বলে মাথা খারাপ করে দেয়। বলে দেখ তোর ফুফুর কাছে। মুহূর্তেই অবনীর মুখটা পাংশুবর্ণ হয়ে ওঠে। এই কথাটা সে মরে গেলেও বলতে পারবে না। তাই তো মাহফুজ মজা নিচ্ছে।
আমার ব্যবস্থা আমাকেই করতে হবে। কপালে চিন্তার ভাঁজ পড়ে মাহফুজের। কুচকায় ভ্রু। কি করবি তুই? উত্তর করল না অবনী। প্রশ্নটা ইচ্ছে করেই এড়িয়ে গেল। মাহফুজ আবারও চিন্তিত গলায় শুধায়, কি করবি তুই? অবনীর নিঃশ্বাসের আধান ছাড়া কিছুই কর্ণগোচর হল না মাহফুজের। এর পরপরই কল কেটে দিয়েছে সে। চিন্তা বাড়ল মাহফুজের। অবনী কি করতে পারে তার সমীকরণ মিলাতে লাগল। কোনোভাবেই সমীকরণ মিলাতে পারল না সে। উত্তর জানার আশায় আবার কল করে অবনীর নাম্বারে। দুবার রিং হওয়ার পর কেটে গেল। মাহফুজ আবারও কল করতে অবনী কল কেটে মোবাইল বন্ধ করে ফেলল। অবনীর নাম্বারটার দিকে সরস চোখে তাকিয়ে রইল মাহফুজ। রূঢ় স্বরে বিড়বিড় করে আওড়ায়, তুই যত বাড়াবাড়ি করবি তার থেকে কয়েকগুণ বেশি বাড়াবাড়ি আমি করব। ঘড়ির কাঁটা কেমন চোখের পলকে শেষ হয়ে যায়। কখনো থমকায় না, কখনো স্থির হয় না, নিজের মতো অবিরাম ঘুরতেই থাকে। কখনো বলে না, এই তোমার সুখের সময় একটু দাঁড়ালাম। সুখটা অনুভব করে নাও। সে চলছে তার মতো। পাছে কি হচ্ছে বা হয়ে গেছে তা দেখার সময় নেই। অবনী প্রতিনিয়ত মাহফুজকে এড়িয়ে চলার বিশাল অঙ্ক কষে মন মধ্যে। বইয়ে মুখ ডুবিয়ে থাকে সর্বক্ষণ। সারাক্ষণ বইয়ে মুখ গুজে থাকে বলে বিরক্ত হয় নাদিয়া। ভ্রু কুচকে না কুচু করে তাকিয়ে থাকে অবনীর দিকে। মাঝে মাঝে বিরক্ত হয়ে নাদিয়া বলে, বিদ্যাসাগরও বোধ হয় তোর মতো পড়ত না। পড়াশোনার বাইরেও জীবনটাকে উপভোগ করতে হয়। সারাদিন পড়তে পড়তে পাগল হয়ে যাবি তুই। তবে সেসব গায়ে মাখে না। সে তো পড়ে না, কেবল হৃদয় আঘাত হানা চাহনি থেকে নিজেকে বাঁচিয়ে রাখে। কারো প্রেমে মুখ থুবড়ে পড়া থেকে নিজেকে সংযত রাখে। নিজের মনের সুপ্ত অনুভূতি আড়াল করে রাখে। ভালোবাসায় সাড়া দেওয়ার ভয় পালিয়ে বাঁচে সে। বেশ কিছু দিন কেটে গেছে। নিজেকে আরও গুটিয়ে নিয়েছে অবনী। খুব প্রয়োজন ছাড়া রুম থেকে বের হয় না সে। আর মাহফুজ বাসায় আসলে তো নাই। কখনো সখনো ভুলে সকালে কিংবা রাতে খাবার টেবিলে দুজনের দেখা হয়ে যায়। চোখে চোখ পড়ে। অবনী অপরাধীর মতো নত করে দৃষ্টি। আর মাহফুজের চোখে থাকে হাজারো অভিযোগ আর অভিমান। যেদিন খাবার টেবিলে অবনী না আসে সেদিন কাতর চোখে দরজার পানে চেয়ে থাকে মাহফুজ। এই বুঝি অবনী আসবে। তার কাতর চোখে তৃষ্ণা মিটবে। মাঝে মাঝে মাহফুজের চোখের তৃষ্ণা মিটে তো মাঝে মাঝে তৃষ্ণার্ত আখি জোড়া নিয়েই ঘুমোতে যায় সে। তৃষ্ণার্ত আখি জোড়ায় কখনো ঘুম দেখা দেয় আবার কখনো দেয় না। সাই সাই করে ঘুরতে থাকা সিলিং ফ্যানের দিকে তাকিয়ে থাকে নিমেষহীন। নির্ঘুমই কেটে যায় রাত। খাবার টেবিলে আজও মুখোমুখি বসে আছে মাহফুজ আর অবনী। অবনীর সম্পূর্ণ মনোযোগ খাবারে হলেও মাহফুজ আর চোখে বারবার তার দিকে তাকাচ্ছে। ব্যাপারটা আন্দাজ করতে পেরে মুখটা গম্ভীর হয় অবনীর। অবনীর খাওয়া প্রায় শেষের দিকে। আফসানা খানমকে ডাকে সে। ফুফু। তিনি জবাব দিলেন, হুম। আমি একটা টিউশন পেয়েছি। খাওয়া বন্ধ করে অবনীর দিকে তাকালেন তিনি। মাহফুজও কপাল কুঞ্চিত করে চেয়ে রইল। হঠাৎ টিউশন? তোর বাবা জানে? অবনী এক পলক মাহফুজের তাকায় তাকায়। তারপর নত স্বরে বলে, মায়ের মতো টিচিং প্রফেশনটা আমারও প্রিয়। অফারটা যেহেতু পেয়েছি তাই আর না করিনি। ভাবছি শিক্ষক বিবিএ কমপ্লিট হলে নিবন্ধনটা করে ফেলব। পড়াশোনায় যেন কোনো ক্ষতি না হয়, সেদিকে খেয়াল রাখিস। তা কয়টা থেকে টিউশন? বিকেল থেকে। আকস্মাৎ শব্দযুগে হাসতে লাগল মাহফুজ। হাসির শব্দ শুনে সবাই তার দিকে অদ্ভুতভাবে তাকায়। এভাবে হাসছিস কেন?
আফসানা খানম ভ্রু কুঁচকে প্রশ্ন করলেন। কতক্ষণ পেট চেপে হাসে মাহফুজ। তারপর কোনোরকম হাসি থামিয়ে বলে, কিছু না, অফিসের একটা ঘটনা মনে পড়েছে, তাই হাসলাম। তিনি ওহ বলে আবার খাওয়ায় মনোযোগ দিলেন। মাহফুজকে তীক্ষ্ণ নজরে একবার দেখে টেবিল ছেড়ে উঠে গেল অবনী। পড়তে পড়তে বুকের উপর বই রেখে ঘুমিয়ে পড়েছে নাদিয়া। অবনীর চোখও নিভু নিভু করছে। নিদ্রা ভর করেছে দুই চোখের পাতায়। বইটা বন্ধ করে ফেলল সে। বাকি পড়া সকালে শেষ করা যাবে। তৃষ্ণা পেল তার। রুমে থাকা জগটায় হাত দিয়ে দেখল সম্পূর্ণ খালি এটা। তপ্ত শ্বাস ফেলে সে জগটা নিয়ে রুম থেকে বের হয় ফিল্টার থেকে পানি আনার জন্য। ড্রয়িং রুমের টিভিতে খেলা চলছে। খেলা দেখছে মাহফুজ। অবনী জগ নিয়ে হনহনিয়ে সোজা রান্নাঘরে চলে গেল। মিনিট 5 মাথায় পানি ভর্তি জগ নিয়ে ফিরে আসতে নিলেই পিছু ডাকে মাহফুজ। নিজেকে খুব চালাক ভাবিস তাই না? পা থমকে যায় অবনীর। মাহফুজের ডাকটা উপেক্ষা করে চলে আসতে নিলেই মাহফুজ তীব্র স্বরে বলে, সামনে এক পাও এগুবি ন। তোর সাথে কথা আছে আমার। জগটা দুহাতে জড়িয়ে সেখানেই স্থির আর অনড় রইল সে। যারা নিজেদের চালাক ভাবে তারা যে আসলে বোকা সেটা জানিস? মুখে কুলুপ এঁটেছে অবনী। মুখটা কালো করে নিরুত্তর রইল সে। এই বুঝি তোর ব্যবস্থা? রুম থেকে বের না হওয়া, আমার থেকে পালিয়ে বাঁচার জন্য বিকেলে টিউশন করা। একটু বাচ্চামো হয়ে গেল না? ম্যাম, আমি তো বিকেলে বাসায় থাকি না, ফিরি তো সন্ধ্যার পরে। অবনী সরস চোখে তাকায় মাহফুজের দিকে। মাহফুজ ব্যঙ্গ করে বলে, আমার থেকে দূরে দূরে থাকার জন্য আরো ভালো ফোন দিয়ে আটতে পারতি। এটা একেবারে নড়বড়ে। হকচকায় অবনী। তবে মাহফুজকে বুঝতে দিল না। খড় গলায় জবাব দেয়, এখন কি আমার শখ থাকতে পারবে না? মাহফুজ হেয়ালি করে বলে, ওমা তাই বুঝি? তা এতদিন এই শখটা কোথায় ছিল? আগে তো কখনো শুনিনি। হঠাৎ করেই বা উদয় হল কেন? ধরা পড়ে যাওয়ায় হাতের জগটা চেপে ধরে সে। হটকারিতায় সময়ের দিকে খেয়াল ছিল না তার। মাহফুজের মুখোমুখি হওয়ার ভয় থাকে সকালে আর রাতে। এই দুটো সময় টিউশন রাখার দরকার ছিল। অবনীর ধরা পড়ে যাওয়া মুখটা দেখে নৈশব্দে হাসে মাহফুজ। মাগরিবের পর টিউশন শেষ হলে কল করিস একটা। দুজন না হয় একসাথেই ফিরলাম বাসায়। বলেই চোখ মারল সে। অবনী দাঁত কিরমির করে রুমে চলে গেল। দুদিন পরের কথা। সকাল 6:30। ফজর নামাজ পড়ে বিছানায় গা এলিয়ে দিয়েছিল মাহফুজ। ফজরের পরে ঘুমানো তার অভ্যাস। কিন্তু আজ এপাশ ওপাশ করেও ঘুম ধরা দিল না তার চোখে। বাধ্য হয়ে ড্রয়িং রুমে এলো সে। আফসানা খানম বাইরে থেকে বাসায় ঢুকে সোফায় মাহফুজকে শুধালেন, আজ এত সকাল সকাল উঠে পড়লি? ফজর নামাজ পড়ে আর ঘুম আসেনি। তুমি এত সকাল কোথা থেকে এলে? অবনীকে এগিয়ে দিয়ে এলাম। কপালে ভাঁজ পড়ে মাহফুজের। কেন, ও আবার কোথায় গেল? টিউশনে। টিউশন তো বিকেলে, না সকালে। সময় পরিবর্তন করেছে। কিছু খেয়ে গেল না মেয়েটা? তাড়াহুড়ো করে চলে গেল। বলেই রান্নাঘরের দিকে অগ্রসর হলেন তিনি। সকালের নাস্তার আয়োজন করতে হবে। ঘুম না হওয়ায় এমনিতেই মাথাটা ভার ছিল মাহফুজের। কথাটা শুনে মুহূর্তেই মেজাজ চটে গেল তার। বেশি চালাকি ভালো না অবনী। আমিও দেখি আমার থেকে দূর যাওয়ার জন্য ঠিক কি করতে পারিস তুই। কোনো এক গভীর রাত। গভীর নিদ্রায় নিমজ্জিত সবাই। ঘুম নেই শুধু মাহফুজের চোখে। রান্নাঘরে কিছু একটা ঘাটাঘাটি করছে সে। আর একটু পরপর মোবাইল দেখছে।
প্রয়োজনীয় সবকিছু নিয়ে নিজের রুমে গেল এবং রুমের দরজা ভালো করে এঁটে দিল যেন শব্দ বাইরে না যায়। তারপর হ্যান্ড বিটার দিয়ে কিছু একটা বিট করতে লাগে। রাত তখন 2:30। ওভেনে কিছু একটা বানিয়ে নিজের রুমের দিকে গেল সে। অবস্থা নাজেহাল তার। কপালে গালে ময়দা শুকিয়ে লেগে আছে। দেরি করে না সে অবনীর নাম্বারে কল করে। প্রথমবার রিসিভ না করলেও দ্বিতীয়বারে রিসিভ করে। ঘুম ঘুম গলায় বলে, হ্যালো, কে? অবনীর ঘুম জড়ানো কণ্ঠ শুনে থমকায় মাহফুজ। হাত পা অসাড় হয়ে এলো তার। কণ্ঠে যেন মাদকতা মিশানো। ফাঁকা ঢোক গিলে মাহফুজ জবাব দেয়, আমার রুমে আসবি একটু? কান থেকে মোবাইল সরায় অবনী। স্ক্রিনে মাহফুজের নাম জ্বলজ্বল করছে। সময় দেখল। খড় গলায় বলে, এত রাতে তোমার রুমে কেন যাব? একটু দরকার ছিল। ভয় হল অবনীর। পুরুষ মানুষ আশ্রয়স্থল, ভরসার স্থল। কোনো সময় সেই পুরুষ মানুষই বিপদের কারণ হয়ে ওঠে। ধারণ করে ভয়ঙ্কর রূপ। যদি ভালোবাসা পাওয়ার প্রবল আকাঙ্ক্ষায় কোনো ভুল কাজ করে বসে, দুই তরফের সম্মান নিয়ে টানাটানি হবে। অবনী তৎক্ষণাৎ সোজা সাপটা ভাষায় জবাব দিল, এত রাতে যেতে পারবো না। যা দরকার সকালে মিটিয়ে নিও। মোবাইল রেখে দিতে নিলেই মাহফুজ কাতর গলায় বলে, ভয় পাচ্ছিস? আমার মা আমাকে এই শিক্ষা দেয়নি। একটু আয় প্লিজ। সকালে মিটিয়ে নিতে পারলে তো আর এখন আসতে বলতাম না। অবনী কিছু না বলে চুপ রইল। মাহফুজ অনুনয় করে, আয় প্লিজ। 10 মিনিট, এরপরে চলে যাস। কিছুক্ষণ থম মেরে বসে রইল অবনী। মিনিট 10 যাওয়ার পর উঠে গেল সে। অবনী উঠে যাওয়ার পরে ধপ করে চোখ মেলে তাকায় নাদিয়া। গুটি গুটি পায় মাহফুজ রুমের যেতেই নিজ হাতে বানানো কেকটা অবনীর সামনে এলে বলে নমনীয় স্বরে বলে, শুভ জন্মদিন। চমৎকৃত হয় অবনী। আজ তার জন্মদিন মাথায় ছিল না। আশ্চর্যান্বিত চোখে মাহফুজের দিকে তাকিয়ে রইল অপলক। মুখের অবস্থা দেখে হাসি পেল তার। খেয়ে দেখ কেমন হয়েছে। সময় বের করে একটা বেকিং ক্লাস করেছি। পুরুষ মানুষ তো তাই সব গুলিয়ে যায়। তাই ইউটিউব দেখে সম্পূর্ণ করলাম। মানুষটার পাগলামি দেখলে কেমন জানি করে অবনীর বুকের ভেতরটায়। একটু ভালোবাসা পাওয়ার জন্য মানুষটার কত আয়োজন। অবনী কাপা কাপা হাতে একটু কেক মুখে নিল। মুখে নিতেই চোখমুখ কুঁচকে এলো তার। বিষিয়ে উঠল মুখের ভেতরটা। অবনীর মুখের অভিব্যক্তি দেখে মাহফুজ বলে, ভালো হয়নি? জবাব না দিয়ে বহুকষ্টে মুখের কেকটা গিলে অবনী। একটু কেক নিজেও মুখে দেয় মাহফুজ। মুখে দিতেই তড়িঘড়ি করে ফেলে দিল সেটা। মাথা চুলকে বলে, আসলে তাড়াহুড়ো করতে গিয়ে চিনি আর লবণের পার্থক্য বুঝতে পারিনি। নিজের মায়ের জন্য কখনো এমন পাগলামো করেছ? অবনীর প্রশ্নটা বুঝল না মাহফুজ। নির্বোধের মতো তাকিয়ে রইল। ফুফুর জন্য কখনো এমন পাগলামো করেছ? সেম কাজটা ফুফুর জন্য করলে কত খুশি হতো জানো? কখনো তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছ? মাহফুজ শান্ত গলায় জবাব দেয়, না, মায়ের জন্য কখনো এমন পাগলামো করার প্রয়োজন পড়েনি। কেননা গর্ভে আসার পরপরই না দেখেই ভালোবেসেছিল মা। আর ভূমিষ্ঠ হওয়ার পর ক্রমান্বয়ে সেই ভালোবাসার মাত্রা কেবল বেড়েছে। মায়ের ভালোবাসা পাওয়ার জন্য আলাদা করে ইমপ্রেস করতে হয়নি তাকে। ইমপ্রেস করতে হয় তাকে যে ভালোবাসা বুঝে না, সবকিছু বুঝেও না বুঝার ভান করে। মাহফুজের রুম থেকে এসে মাত্রই শুয়েছে অবনী। আচমকা নাদিয়া বলে উঠল, বাব্বা, প্রেম তো জমে ক্ষীর।
ভাই আমার রাত বিরাতে কেক বানাচ্ছে, প্রেমিকাকে ডেকে নিয়ে খাওয়াচ্ছে। তা মাকে বলবো নাকি তার ঘরে বউ আসার সময় হয়েছে? নাকি বলবো আমার ফুপি হওয়ার মন চাইছে খুব? শিখিয়ে দে না প্লিজ। অবনী জবাব না দিয়ে পাশ ফিরে শুয়ে পড়ল। কথা বাড়ালেই নাদিয়া মজা নেওয়া শুরু করবে। একটা ডিল কনফার্ম করতে এসেছে সাইফুল আর মাহফুজ। মিটিং ফিক্স করা হয়েছে রেস্টুরেন্টে। ক্লায়েন্ট আসতে অনেক দেরি। 2 কাপ কফি অর্ডার করে দুজনেই আলোচনা করতে লাগলো কিভাবে প্রজেক্টটা প্রেজেন্ট করবে, কিভাবে প্রেজেন্ট করলে ক্লায়েন্টদের পছন্দ হবে। বসো বিশ্বাস করে দুজনকে দায়িত্ব দিয়েছে। ডিলটা কনফার্ম করতেই হবে। আচমকা অবনীর কণ্ঠস্বর পেয়ে চমকায় মাহফুজ। মনে ভুল ভেবে ফাইলে মনোযোগ দিল। অবনীর হাসির শব্দ পুনরায় কানে আসতেই আশেপাশে নজর বুলায় সে। অদূরে বসে আছে অবনী। সুচালো হয় মাহফুজের চাহনি। ভাবল হয়তো নাদিয়ার সাথে খেতে এসেছে। কিন্তু পরক্ষণে সেদিনের সেই ছেলেকে দেখে স্থির হয় চাহনি। শান্ত চোখে নির্নিমেষ তাকিয়ে রইল। চোখে না আছে রাগ, না আছে ক্রোধ। জোয়ারের আগে নদী যেমন শান্ত থাকে ঠিক তেমন। নিজের মতো বকবক করে যাচ্ছে সাইফুল। মাহফুজের সারা শব্দ না পেয়ে বলে, কিরে কথা বলছিস না কেন? মাথা তুলে তাকাতেই দেখল মাহফুজ অন্যদিকে স্থিমিত চোখে তাকিয়ে আছে। দৃষ্টি অনুসরণ করে সেদিকে নেত্রপাত করতে নজরে এলো অবনীকে। অবনীর পাশে ছেলেটা কে দেখে ভ্রু কুচকায় সে। অবনী না এটা? প্রশ্নটা শুনল না মাহফুজ। তার মন এখানে নেই। তার মন খিলখিল করে হাসতে থাকা অবনীর দিকে। প্রাণখোলা হাসিতে মেয়েটাকে কেমন মিষ্টি লাগে। অথচ তার মুখোমুখি হলেই মেয়েটা মুখটা গম্ভীর করে রাখে। তার সাথে এভাবে কখনো হাসেনি। সাইফুল কাঁধে হাত রাখতেই চমকায় সে। অবনীর পাশে ছেলেটা কে? চিনিস? দীর্ঘশ্বাস ফেলে মাহফুজ জবাব দেয়, চিনি না। মোবাইল বের করে ডায়াল করে নাদিয়ার নাম্বারে। সাথে সাথেই রিসিভ করে সে। মাহফুজ কোনো ভনিতা ছাড়াই প্রশ্ন করল, অবনী কোথায়? মাত্রই বাসায় ফিরেছে নাদিয়া। ভাইয়ের প্রশ্ন শুনে মুখ টিপে হাসল সে। অবনীর নাকি কি কাজ আছে? কাজ শেষ হতে নাকি দেরি হবে আমার ভালো লাগছিল না, তাই বাসায় চলে এসেছি। জিজ্ঞেস করিসনি কি কাজ? হবে হয়তো কোনো দরকারি কাজ, তাই আর জানতে চাইনি। আর কথা না বাড়িয়ে কল কেটে দেয় মাহফুজ। শুকনো গলায় বলল, দরকারি কাজ রেস্টুরেন্টে, তাও একটা ছেলের সাথে। ভালো। কিচ্ছু বলবি না তুই ওকে? কি বলবো? ও তো আর ছোট না। যার যার পছন্দ থাকতেই পারে। কাজে কনসেন্ট্রেট কর। ডিলটা আমাদের কনফার্ম করতেই হবে। মিটিংয়ের সময় বদলেছে। এখন হবে না, রাতে আসবে তারা। আর রাতেই মিটিং হবে। বিরক্ত হয় দুজনই। শালার বড় বড় কোম্পানিগুলো নিজেদের কিভাবে কে জানে। সবকিছু রেডি করলাম আর এখন বলে আসবে না। সাইফুলের কণ্ঠে রাগের আভাস। ফাইলগুলো ব্যাগে নিয়ে মাহফুজ বলে, সে যাই বল আরও একটু সময় পেলাম প্রজেক্টটাকে আরও একটু গোছানোর। এই প্রজেক্টটা কিন্তু তোর আর আমার জন্য টার্নিং পয়েন্ট। প্রমোশনের ব্যাপার আছে। তারপর আশেপাশে ওয়েটারকে খুঁজল। 2 টেবিল পরে একজন দাঁড়িয়ে আছে। মাহফুজ বড় গলায় ডাকল, এক্সকিউজ মি। সোহেলের সাথে কথা বলার মাঝখানে সহসা মাহফুজের আওয়াজ পেয়ে চমৎকৃত হয় অবনী। হাত পা ঠান্ডা হয়ে এলো তার। যদি তাকে আবারও সোহেলের সাথে দেখে কোনো সিন ক্রিয়েট করে মাহফুজ? ভয়ে বুকের ধুকপুকানি শুরু হল। চোখে মুখে ভর করে আতঙ্ক। এনিথিং রং অবনী?
এমন করছো কেন? ভয় গলা দিয়ে শব্দ বের হয় না তার। তবে এই ভয়টা কেন পাচ্ছে? মানুষটা কষ্ট পাবে বলে? আরে তুই ওদিকে কোথায় যাচ্ছিস? রক্তশূন্য হয়ে পড়ে অবনীর মুখ। ওদিক বলতে তাদের দিকেই বুঝিয়েছে, তার বুঝার বাকি নেই অবনীর। ঘামতে লাগল সে। মাহফুজ কি তবে রাগারাগি করবে? তবে অবনীকে চমকে দিয়ে রেস্টুরেন্টের ওয়াশরুমের দিকে চলে গেল মাহফুজ। কি হয়েছে অবনী? শরীর খারাপ লাগছে? কিছু বলছো না কেন? ডাক্তারের কাছে নিয়ে যাব? অসহায় চোখে তাকায় অবনী। তার অন্তঃস্থলে অদৃশ্য ঝড়ের যে তাণ্ডব চলছে তা সে কাউকে বলতে পারবে না। ক্ষণকাল বাদে তাদের টেবিলের সামনে এসে দাঁড়ায় মাহফুজ। গলা শুকিয়ে এলো অবনীর। ভয়ার্ত চোখে তাকায় একবার মাহফুজের দিকে। চোখে চোখ পড়ে দুজনের। অবনীর চোখে ভীতি থাকলেও মাহফুজের দৃষ্টি একেবারে শান্ত। দুজনের দিকে এক পলক তাকিয়ে হনহনিয়ে চলে গেল সে। মাহফুজের এমন নীরবতা অবনীর ভয়টাকে আরো দ্বিগুণ করে দিল। রাগ ঝাড়লেও এতটা ভয় হতো না যতটা ভয় না তার নিস্তেজ চাহনি দিয়ে গেছে। তড়িঘড়ি করে উঠে দাঁড়ায় সে। ব্যাগটা কাঁধে নিতে সোহেল বলে, ওমা চলে যাচ্ছ? আমার কথা শেষ হয়নি তো। অন্য একদিন কথা হবে। আমায় এখন উঠতে হবে। এক ছুটে বাইরে গেল। মাহফুজকে বলতে হবে তাদের মাঝে কিছু নেই। কিন্তু সে বেরুতে বেরুতে মাহফুজ চলে গেছে। আজকে পড়ায় মনোযোগ নেই অবনীর। নখ খুঁটছে সে। সন্ধ্যা পেরিয়েছে সেই কখন, কিন্তু মাহফুজের আসার নাম নেই। সে উৎকণ্ঠা হয়ে আছে মাহফুজকে সবটা বলার জন্য। আফসানা খানম ওদের রুমে এলেন। আজ মাহফুজের আসতে দেরি হবে। আমিও একটু পরে ঘুমিয়ে যাব। শরীরটা ভালো লাগছে না। নাদু কলিং বেল বাজলে দরজা খুলে দিস আর তোর ভাইকে খাবার গরম করে দিস। আমি গেলাম। মনে হচ্ছে এখন একটু না ঘুমালে মাথা ফেটে যাবে ব্যথায়। বলে তিনি চলে গেলেন। একটু একটু করে সময় বাড়ছে। ঘড়ির ডংডং শব্দে ধ্যান ভাঙে অবনীর। 12টা বাজে। কিন্তু এখনো মাহফুজ আসেনি। পরপর কয়েকবার হাই তুলে নাদিয়া। বইটা হাতে নিলে আমি আর চোখে মুখে পথ দেখি না। কোথা থেকে যে এত ঘুম আসে? তোর ভাইকে কল করে দেখ কোথায় আছে। নাদিয়া 2বার কল দিলেও রেসপন্স করেনি মাহফুজ। বোন আমি গেলাম ঘুমের দেশে। আর পারছি না। বইয়ের লেখায় নিশ্চয়ই ঘুমের ঔষধ আছে। তোর লাভার আসলে দরজা খুলে দিস। তোদের মাঝে আর হাড্ডি হলাম না। তুই কিন্তু বাড়াবাড়ি করছিস নাদিয়া। অবনীর কথাকে তোয়াক্কা করল না নাদিয়া। বালিশ জড়িয়ে গভীর ঘুমে তলিয়ে গেল সে। ঘুম নেই অবনীর চোখে। টেনশনে ঘুম আসছে না তার। মিনিট 10 যেতেই নাদিয়ার ফোন বেজে উঠল। অবনী ডাকে নাদিয়াকে। ঘুম জড়ানো চোখে তাকায় সে। চোখ দুইটা টকটকে লাল। তোর ভাই ফোন করেছে। ফিরেছে নিশ্চয়ই। নাদিয়া হুম বলে আবারও ঘুমিয়ে গেল। ততক্ষণে কল কেটে পুনরায় বাজতে লাগল মোবাইল। অবনী ভয়ে ভয়ে রিসিভ করে। নাদু দরজা খোল। আমি এসেছি। ব্যাস এইটুকু বলেই কল কেটে দেয় মাহফুজ। অবনী গুটি গুটি পায়ে গিয়ে দরজা খুলল। মাহফুজ উবু হয়ে জুতো খুলছে। তাড়াতাড়ি খাবার গরম কর। পেটে ভীষণ খিদে। মাথা তুলে তাকাতেই চমকায় মাহফুজ। তপ্ত শ্বাস ফেলে পুনরায় বলে, ওহ তুই? আমি ভাবলাম নাদু বুঝি। যা ঘুমিয়ে পড়। খিদে নেই আমার। একটু আগেই তো বললে। ভুল বলেছি। বলে গটগটিয়ে নিজের রুমে চলে গেল মাহফুজ। 20 মিনিট পরে মাহফুজের দরজায় টোকা দেয় অবনী।
রিনরিনে গলায় প্রশ্ন করল, হয়েছে তোমার? ভেতর থেকে জবাব এলো না। অবনী পুনরায় বলে, আসবো ভেতরে? এবারেও কোনো সাড়া শব্দ নেই। সাহস করে রুমে ঢুকে পড়ে অবনী। মাহফুজ মশারি টানাচ্ছে। খাবার গরম করেছি, খাবে চলো। বলেছি না খাবো না। আমার জন্য খাবার গরম করতে গেলি কেন? গরম যখন করেই ফেলেছি, অল্প খেয়ে নাও। নিজের ভেতরকার চাপা অভিমান অবনীকে দেখাতে চাইছে না মাহফুজ। মেয়েটাকে দেখলে অভিমানটা তাজা হয়ে উঠছে। রাতে না খেয়ে থাকতে নেই। মাহফুজ রাশভারী স্বরে বলে, তুই যা, আমি আসছি। খাবার বেড়েছে অবনী। মাহফুজ এদিক ওদিক না তাকিয়ে সোজা এসেই খাওয়া শুরু করল। অবনী হাত কচলে আমতা আমতা করতে লাগে। সাজিয়ে গুছিয়ে রাখা কথাগুলো গলায় এসে আটকে আছে। এমন উসখুস করতে দেখে এক পলক অবনীর দিকে তাকিয়ে আবার খাবারে মনোযোগ দেয় মাহফুজ। অবনী অপরাধীর স্বরে বলে, আসলে দুপুরের ব্যাপারটা নিয়ে তুমি যা ভাবছ তা সত্যি নয়। খাওয়া থেমে যায় মাহফুজের। নিস্তরজ চোখে চাইল অবনীর মুখপানে। আমি কিছু ভেবেছি তোকে বলেছি কি? নাকি জানতে চেয়েছি ওই ছেলের সাথে তোর কি চলছে? তোর লাইফ, তোর মর্জি। এখানে তো আমার হস্তক্ষেপ নেই। না মানেটা তাহলে কি? আমি তোকে বলেছি আমায় কৈফিয়ত দে? বলিনি তো। তাহলে আমাকে সত্যটা বলার তোর কিসের এত তাড়া? আমি কি ভাবলাম না ভাবলাম এসব নিয়ে তো তোর মাথা ব্যথা থাকার কথা না। আমার ভাবনা নিয়ে তোর এত পরোয়া কিসের? সত্যটা বলার দায়বদ্ধতা কেন? নাকি আমি একবারও প্রশ্ন করেছি রেস্টুরেন্টে ওই ছেলের সাথে কি করেছিলি? যেখানে তোর আর আমার মাঝে কোনো সম্পর্ক নেই সেখানে সত্য মিথ্যা বিশ্লেষণ করার কোনো মানেই দেখতে পাচ্ছি না আমি। আমার ভাবনাটা না হয় আমার মাঝেই সীমাবদ্ধ থাকুক। হাত ধুয়ে উঠে পড়ে মাহফুজ। খাবার আর গলা দিয়ে নামবে তার। আমার মন জানান দিয়েছে তোকে আমি ভালোবাসি। আমার মনে হয়েছে আমার অনুভূতির কথা তোকে জানানো উচিত। বলা উচিত ঠিক কতটা আমি তোকে চাই। বলেছি তোকে, অনেকভাবে বুঝিয়েছি। তুই বুঝেও না বুঝার ভান করলে তো এতে আমার হাত নেই। অবুঝকে বুঝানো যায়, কিন্তু যে বুঝেও বুঝে না তাকে বুঝানোর সাধ্য আমার নেই। তুই যেমন আমার থেকে দূরত্ব বাড়িয়েছিস আমিও না হয় আরও একটু বাড়ালাম দূরত্ব। এক জীবনে কি আর সব পাওয়া হয়? দূরত্ব বাড়ানোর কথা শুনে টলমলে চোখে তাকায় অবনী। ঠোঁট কামড়ে কান্না নিবারণের চেষ্টা চালাল। সে তো এটাই চায়। তবে এত কষ্ট কেন হচ্ছে? একতরফা প্রণয়ের লেলিহান শিখায় দগ্ধ হয়েছি আমি বারংবার। আর তুই আমার দগ্ধ হওয়াকে দূর থেকে কেবল উপভোগ করছিস। আমাকে ঝলসে যাওয়া অনুভূতির আর্তনাদ কখনো অনুভব করতে পারিসনি। হয়তো আর পারবিও না। তুই দূরত্ব চেয়েছিস, তবে বারুক দূরত্ব। কথাগুলো বলে দাঁড়ায় না মাহফুজ। নিজের রুমে চলে গেল। দরজা বন্ধ করে পিঠ ঠেকায়। বিড়বিড় করে আওড়ায়, এবার দগ্ধ হওয়ার পালা তোর। সোজা পথে যা আদায় করা যায় না, তার জন্য উল্টো পথ ধরতে হয়। দেখি কতদিন মনের সমস্ত আবেগ, অনুরক্তি লুকিয়ে রাখতে পারিস। কাউকে প্রণয়ের দহনে পুড়াতে হলে বোধহয় উল্টো নিজেকেই আগে পুড়তে হয়। ভালোবাসার অনলে নিজেকেই দগ্ধ হতে হয়। অপরপক্ষের মানুষটাকে ভালোবাসার সেই উদ্দীপনা স্পর্শ করে না। সে অনুভব করে না মানুষটার যন্ত্রণা। অবনীকে অভিতপ্ত করতে চেয়েছিল মাহফুজ। তার একতরফা প্রণয়ের লেলিহান শিখায় ভস্ম করে দিতে চেয়েছিল অবনীর ভেতরকার সমস্ত জেদকে। জানতে চেয়েছিল কেন তাকে কাছে টেনে নিচ্ছে না। তবে হয়েছে উল্টো।
সে নিজে সেই কঠিন মানবীর প্রণয়লীলার প্রজ্জ্বলিত শিখায় অঙ্গার হয়ে ফিরে এসেছে। তার গভীর প্রণয় ছুঁতে পারেনি প্রেয়সীর হৃদয়ে। ভেবেছিল ক্ষণকালের একটু দূরত্ব হয়তো দুজনকে কাছে টানবে। অবনী তার ভালোবাসায় সিক্ত হবে, জড়িয়ে নেবে ভালোবাসার চাদরে। তবে তা হয়নি। বেড়েছে আরও দূরত্ব। দুজনের মধ্যকার প্রাচীর হয়েছে আরও মজবুত। ভালোবাসার শীতল স্পর্শ ছাড়া এই প্রাচীর ভেঙে ফেলা সম্ভব নয়। কেবল ভালোবাসাই পারবে এই মজবুত, অটল প্রাচীরকে ভেদ করতে। আরও একটা ঘটনা যেন তাদের মনের যে দূরত্ব আরও একটু বাড়িয়ে দিয়েছে। অভিমানের পর্দা বেসামালভাবে উড়ছে মনের দরজায়। মাহফুজের ডেস্কে ফাইলের স্তূপ। আগামীকালের মধ্যে সবগুলো ফাইল চেক করে সাবমিট করতে হবে। চেক করার মাঝে মোবাইল বেজে উঠল তার। স্ক্রিনে মা নামটা জ্বলজ্বল করছে। মনোযোগ ফাইলে রেখে কল রিসিভ করে সে। হ্যাঁ মা, বলো। কিছু লাগবে বাসায়? বাবারে, মেয়ে দুটো সেই সকালে বের হয়েছে, এখনো ফিরেনি। আমার খুব টেনশন হচ্ছে। আফসানা খানম আতঙ্কিত, ভয়ার্ত কণ্ঠস্বর শুনে কপালে ভাঁজ পড়ে তার। সময় দেখল, ঘড়ির কাঁটা 5টার ঘর ছুঁই ছুঁই। ফোন করে দেখেছ কোথায় আছে? চাপা আর্তনাদ করে উঠেন তিনি, কণ্ঠে একরাশ অসহায়ত্ব। করেছি তো। নাদিয়ার মোবাইল বন্ধ আর অবনীর মোবাইল রিং হচ্ছে কিন্তু রিসিভ করছে না। তুই যেভাবে পারিস মেয়ে দুটোকে এনে দে। আমার ভালো লাগছে না কিছু। দিনকাল ভালো না। যাওয়ার আগে খেয়েও যায়নি। আমার হাত পা ঠান্ডা হয়ে আসছে। আমি দেখছি, বলে কল কেটে দিল মাহফুজ। কতক্ষণ থম মেরে বসে রইল মাহফুজ। সময়ের দিকে তাকিয়ে চিন্তারা বাসা বাঁধে মনের আনাচে কানাচে। মনের চাপা অভিমানকে পাশ কাটিয়ে বহুদিন পরে কল করে অবনীর নাম্বারে। একে 3বার কল করার পরও কোনো রেসপন্স করেনি অবনী। ভয়টা বাড়ল। মস্তিষ্কে চরকির মতো ঘুরতে লাগলো একটা কথা, রাস্তায় কোনো বিপদ হলো না তো? বিলম্ব করল না, একছুটে বসে রুমে গেল সে। চেক করে রাখা ফাইলগুলো উনার সামনে রেখে বলল, স্যার, আমার এই মুহূর্তে ছুটি দরকার। ফাইলগুলো হাতে নিয়ে তিনি বললেন, আর 2 ঘন্টা পরে তো অফিস আওয়ার শেষই হয়ে যাবে। বাকি ফাইলগুলো চেক করে একেবারে যান। ইট আর্জেন্ট স্যার। আমার বোনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ভার্সিটি থেকে ফিরেনি। আমার মা খুব টেনশন করছে। তিনি জবাব না দিয়ে তাকিয়ে রইলেন। স্যার, ফাইলগুলো আমি সাথে করে নিয়ে যাচ্ছি। কালকের মাঝে মাঝেই চেক করে আপনার টেবিলে রাখব। আচ্ছা মাহফুজ সাহেব, আপনার বোনকে পেলে একটা টেক্সট করে দিন। অনুমতি পেয়ে আর দাঁড়ায় না মাহফুজ। বাইক নিয়ে ছুটল ভার্সিটির দিকে। কথায় আছে, বিপদ যখন আসে তখন চারিদিক দিয়েই আসে। ট্রাফিকে আটকা পড়েছে মাহফুজ। সামনে গাড়ির লম্বা সিরিয়াল, পিছনে যাওয়ার পথ নেই। নিরুপায় হয়ে সেখানেই বসে রইল সে। আর একটু পরে পরে অবনীর নাম্বারে কল করে যাচ্ছে। ভয়, রাগ আর আতঙ্ক যেন একসাথে জড়ো হয়েছে। একবার মন বলছে হাতের কাছে পেলে ঠাটিয়ে চড় লাগাবে, আরেকবার মন বলছে কিছু বলবে না সে। বিনিময়ে ওরা ভালো থাকুক। পশ্চিমাকাশে ঢলে পড়েছে সূর্য। দিনের আলো নিভু নিভু করছে। মাহফুজ অপেক্ষা করছে জ্যাম ছাড়ার, আর এদিক ওদিক তাকাচ্ছে। বর্তমানে অপেক্ষা করা ছাড়া উপায় নেই। হঠাৎই তার চোখ আটকায় ট্রাফিক সিগন্যালের অপর পাশের শপিং মলে। অবনী আর নাদিয়া বের হয়েছে, সাথে একটা ছেলে। মুখে মাস্ক থাকায় ছেলেটাকে চিনা গেল না। অবনীর হাতের ঘড়ির দিকে তাকিয়ে ছেলেটাকে কি যেন বলল।
তারপর ছেলেটার পিছু পিছু পাশের রেস্টুরেন্টে চলে গেল। এতক্ষণ মনের মাঝে বর্ষর বিপদের হওয়ার যে ভয় আর আতঙ্ক বাসা বাঁধেছিল, তা মুহূর্তেই বদলে গেল তীব্র ক্ষোভে। প্রগাঢ় ক্রোধে মুখের অভিব্যক্তি বদলে গেল তার। চোখজোড়া ঈষৎ লাল। রাগ নিয়ন্ত্রণ করার জন্য হাত মুষ্টিবদ্ধ করে নিল। মাথা উঁচিয়ে তাকায় সামনের সারি সারি গাড়ির দিকে। বেশ সময় লাগবে জ্যাম ছুটতে। বাইক থেকে নেমে দাঁড়ায় সে। পকেট থেকে মোবাইল বের করে কল করল আফসানা খানমের নাম্বারে। রিসিভ হওয়ার সাথে সাথে ওদের পেয়েছি বলে কল কেটে দিল। উনাকে কিছু বলার সুযোগ দিল না। তারপর হনহনিয়ে গেল রেস্টুরেন্টের দিকে। রেস্টুরেন্টে গিয়ে চারপাশে নজর বুলায় মাহফুজ। তারপর নজরে এলো নাদিয়া আর সোহেল নামক ছেলেটিকে। ছেলেটাকে দেখে রাগের পারদ আরও কয়েক গুণ বেড়ে গেল তার। মাথায় রক্ত চেপে গেল। দ্রুত কদম ফেলে গায়ের সর্বস্ব শক্তি দিয়ে চর বসিয়ে দিল নাদিয়া গালে। আশেপাশের মানুষ কাউকে তোয়াক্কা করল না। রাগে গাড়ি রি করছে তার। মেনু কার্ড দেখছিল নাদিয়া। আচমকা গালে চরের অস্তিত্ব পেয়ে থমকে গেল সে। সামনে মাহফুজকে দেখে ভয়ে গলা শুকিয়ে কাঠ হয়ে গেল তার। ভয়ে থরথর করে কাঁপতে লাগল। গালে হাত দিয়ে মাথা নুয়ে দাঁড়িয়ে রইল নাদিয়া। মাহফুজ রাগে গজগজ করছে। অবনী ওয়াশরুমে গিয়েছিল। ফিরে এসে এমন একটা দৃশ্য দেখবে ভাবতে পারেনি। দৌড়ে নাদিয়া কাছে এসে আগলে নিল তাকে। কি করছো তুমি? আশেপাশের মানুষ দেখছে। মাহফুজ ঠোঁটের কাছে আঙুল এনে বলে, হুস, একদম কথা বলবি না। নাদিয়ার দিকে আঙুল তাক করে বলল, জীবনে রেস্টুরেন্টে খাসনি? নাকি রেস্টুরেন্ট জীবনে দেখিসনি? তুমি কিন্তু। ধমকে উঠে মাহফুজ, তোকে আমি চুপ থাকতে বলেছি অবনী। গভীর তমসা ঘনীভূত হয় অবনীর চোখে মুখে। আমার মা সেই দুপুর থেকে টেনশন করতে করতে মরছে। আর তোরা ছেলে নিয়ে ঘোরাঘুরি করছিস? একটা বার কল করে বলে দিল মানুষটার এত টেনশন করা লাগে না। কোথায় থাকে মোবাইল? মোবাইল মানুষ সাথে কেন রাখে? এটা শোপিস? সাজিয়ে রাখার জিনিস? ছেলেদের সাথে এত ঘোরাঘুরি শখ থাকলে তুই একা ঘুর না। আমার বোনকে কেন টেনে আনছিস? নাকি ছেলে সাথে থাকলে দিন দুনিয়ার খবর থাকে না? শেষের কথাটায় চমকায় অবনী। মাথা উঁচিয়ে চারপাশ দেখল। সবাই কেমন তামাশা দেখছে। চোখ ঝাপসা হয়ে এলো তার। অপমানে, লজ্জায় ফোঁপাতে লাগল সে। দেখুন আপনি ভুল বুঝছেন। ওদের কোনো দোষ নেই। হাত দিয়ে সোহেল নামক ছেলেটিকে থামিয়ে দেয় মাহফুজ। ফ্যামিলি ম্যাটারে আপনি ইন্টারফেয়ার করবেন না। আমি আমার বোনকে শাসন করছি। আমি আপনার কাছে কিছু জানতেও চাইনি। যেচে কিছু এক্সপ্লেন করতে আসবেন না। নাদিয়ার হাতটা শক্ত করে ধরে মাহফুজ টানতে টানতে বাইরে নিয়ে চলে গেল। সেখানে দাঁড়িয়ে কাঁদতে লাগল অবনী। কান্নার প্রকোপে ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে তার শরীর। সোহেল অপরাধীর সুর টানে, সরি অবনী, আজ আমার জন্য তোমাকে এতগুলো কথা শুনতে হলো। ব্যাগটা কাঁধে ঝুলায় সে। মলিন, বিষাদভারাতুর কণ্ঠে বলে, তোমার দোষ নেই। সব দোষ আমার নিয়তির। হির হির করে টানতে টানতে বাইরে এসে হাত ছেড়ে দিল নাদিয়া। বাইকের কাছে যেতেই নাদিয়া শুষ্ক ঠোঁট জোড়া জিহ্বা দ্বারা ভিজিয়ে নিল। ভয়ার্ত কণ্ঠে বলল, অবনী? যার সাথে ডেংডেং করে শপিং করতে এসেছে সেই পৌঁছে দিবে। অবনীর রিকশা এসে থামল বিল্ডিংয়ের সামনে। চারিদিকে অন্ধকার ঘনিয়ে এসেছে। সোডিয়ামের টিমটিম আলোয় জ্বলজ্বল করছে চারপাশ। রিকশা থেকে নামে অবনী।
ভাড়া মিটানোর জন্য ব্যাগে হাত দিতেই দেখল 1000 টাকার একটা নোট ছাড়া আর কিছু নেই। মোবাইল বের করে সে। অসংখ্য মিসকল দেখে দীর্ঘশ্বাস ফেলে সে। ডায়াল করে আফসানা খানমের নাম্বারে। 2 বার রিং হতেই তিনি রিসিভ করেন তিনি। ওরা সেই কখন বাসায় চলে এসেছে। তুই কোথায় অবনী? 80 টাকা নিয়ে নিচে নামতে পারবে ফুফু? ভাঙতি টাকার জন্য ভাড়া দিতে পারছি না। তিনি আচ্ছা বলে মিনিট 5 মাথায় নিচে নেমে এলেন। টাকাটা রিকশাওয়ালাকে দিয়ে বলেন, আমার কাছেও ভাঙতি ছিল না, মাহফুজের থেকে নিলাম। তোরা যে কি করিস না। আমার কত টেনশন হচ্ছিল জানিস? একটা বার কল করে বলে দিবি না? দীর্ঘশ্বাস ফেলে অবনী। মোবাইল সাইলেন্ট ছিল ফুফু। এমন ভুল আর হবে না। আর কথা বাড়ায় অবনী। অন্য মনস্ক হয়ে একটা একটা করে সিঁড়ি বাইতে থাকে। আফসানা খানমও কথা বাড়ালেন না। দেরি করে আসার জন্য কিংবা কল রিসিভ না করার জন্য বকতে পারতেন তিনি, তবে তা করেননি। বকাবকি করা উনার মোটেও পছন্দ না। বকাবকি করলে অনেক সময় নেতিবাচক প্রভাব ফেলে। উনার ধারণা মতে ছেলেমেয়েদের ভালোবেসে সবকিছু বুঝাতে হয়, তবেই হাসি মনে আদেশ মানে তারা। কথা শুনে। তাছাড়া দেরির কারণ নাদিয়ার মুখ থেকে শুনেছেন উনি। অবনী রুমে গিয়ে ব্যাগটা কোনো রকম রেখে জামাকাপড় নিয়ে ওয়াশরুমে গেল। সবকিছু দূরে ঠেলে লম্বা একটা গোসল দরকার। আধ ঘন্টা গোসল শেষে চুল মুছতে মুছতে বেরিয়ে এলো সে। মাথায় তোয়ালে পেঁচিয়ে ড্রয়ার খুলে ছোট্ট একটা পার্স বের করে সেখান থেকে 100 টাকার একটা নোট নিল। তারপর গটগটিয়ে মাহফুজের রুমের দিকে পা বাড়াল। অন্যদিন মাহফুজের রুমে ঢোকার আগে নক করে, তবে আজ আর নক করল না। সোজা তার সামনে গিয়ে দাঁড়াল। কেউ সামনে এসে দাঁড়াতেই মাথা তুলে তাকায় মাহফুজ। সদ্য গোসল করে আসার অবনীর দিকে ক্ষণকাল অপলক চেয়ে থেকে দৃষ্টি নিবন্ধ করে ফাইলে। মেয়েটার প্রেমে আর মাতাল হতে চায় না সে। তোমার টাকা? আবারও অবনীর মুখের দিকে তাকায় সে। নির্বোধের মতো জানতে চাইল, কিসের টাকা? একটু আগে যে আমার রিকশা ভাড়া দিল। হাতের ফাইলটা রেখে দিল মাহফুজ। নতুন করে আবার রাগাতে এসেছিস? তোমাকে রাগিয়ে আমার লাভ? দেখ, বহু কষ্টে নিজের রাগ দমন করে কাজে মন দিয়েছি। নিভে যাওয়া আগুনে আর বাতাস করিস না। জলজল করতে থাকা অঙ্গারের তাপে হাত পুড়ে যাবে তোর। দেখো, কথা বলতে আমার মোটেও ভালো লাগছে না। টাকাটা রাখো, আমি চলে যাই। কারো কাছে আমি ঋণী থাকতে চাই না। বিছানা ছেড়ে উঠে দাঁড়ায় মাহফুজ। এলোমেলো চুলের ভাঁজে আঙুল চালায় সে। এক পা করে এগিয়ে গেল অবনীর দিকে। অবনীও পিছাতে পিছাতে দেয়ালের সাথে মিশে গেল একেবারে। ঋণ পরিশোধ করতে এসেছিস? তবে তার আগে আমি যে আকাশসম ভালোবাসা তোকে দিয়েছি সেই ঋণ আগে শোধ কর। টলমল চোখে তাকায় অবনী। শোধ তো নিলে? ফিরিয়ে দিয়েছিলাম বলে এতগুলো মানুষের সামনে আমায় অপমান করলে। খুব বাজে ভাবে। আর কি চাও? 100 টাকার চকচকে নোটটা মাহফুজের চোখের সামনে ধরে অবনী। পুনরায় বলে, টাকা রাখো, আমি চলে যাই। একবার টাকার দিকে তো আরেকবার অবনীর মুখের তাকাচ্ছে মাহফুজ। দাঁতে দাঁত পিষে ছু মেরে টাকাটা নিয়ে টুকরো টুকরো করে ফেলল মুহূর্তেই। তারপর চিবিয়ে চিবিয়ে বলে, হয় আমার চোখের সামনে থেকে যাবি, না হয় এর পরবর্তীতে যা হবে তার জন্য সম্পূর্ণ দায়ী থাকবি তুই। এমন কিছু করে বসবো যা কল্পনাও করতে পারবি না। চলবে?